যেও না। প্রথমেই ডাকটা শুনি তালিতে। বর্ধমান যাবার জন্য স্টেশনের পাশ দিয়ে বয়ে যাওয়া পিচ রাস্তায় দাঁড়িয়ে আছি। মিনি বাস ধরবো, বাসও এলো। আমি উঠতে যাব, ওই ডাক। অদ্ভুত এই ফ্যাসফ্যাসে আওয়াজ, কানের ভেতর কি যেন বরফ জল ঢেলে দিল। যেও না। বাসটা ছেড়ে দিতে বাধ্য হলাম। বাসটা গিয়েছে 150 কি 200 মিটার রাস্তা। তারপরেই ঘটল দুর্ঘটনাটা। রাস্তার ধারে খাল, বর্ষার জল থই থই করছে। উল্টে খেয়ে জলে পড়ল সেই ছুটন্ত বাস। মারা গিয়েছিল অনেক মানুষ, আহত হয়েছিল অনেকে। খবরটা কাগজে হয়তো আপনারাও দেখে থাকবেন। বলতে পারেন আমি বেঁচে গেলাম পিছনে আমার নাম ধরে ওই ডাকটার জন্য। খুবই অবাক হয়েছিলাম। কি আমায় পিছু ডাকলো অমন করে? কে আমাকে সাবধান করে দিল? এ কি আমার ভেতরের ডাক? তাহলে এমন ভয় পেলাম কেন? তাছাড়া আমার ভেতরের আর একজন আমির ডাক তো আমার মতোই হবে। জানি জানি, প্রশ্নগুলো খটকা হয়ে লেগে আছে আপনাদের মনেও। থ্রি পয়েন্ট থ্রি হরর FM, আপনার আমার সবার ভৌতিক আড্ডাখানা। নমস্কার, 3.3 হরর FM থেকে বলছি সহেলি। আজ আপনারা শুনছেন শ্রী অশোক কুমার সেনগুপ্তের লেখা রহস্যময় কণ্ঠস্বর। এটি একটি ভৌতিক গল্প। আমি একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পাই, আমার নাম ধরে ডাকে। ওই স্বর যে মানুষের নয় তা আমি হলপ করে বলতে পারি। ফ্যাসফ্যাসি গলা, কাগজ ছেঁড়ার মতো সেই আওয়াজটা ঠিক কানের পাশে বেজে ওঠে। না, হয়তো ঠিক বলা হলো না। আওয়াজটার মধ্যে এমন একটা সুর মিশে থাকে যাতে মনে হয় এ পৃথিবীর বাইরে থেকে আসছে। কোনোভাবেই আওয়াজটার বা ওই কণ্ঠস্বরের পরিচয় আমি দিতে পারবো না। শুনলেই আমার লোম খাড়া হয়ে ওঠে। কানের মধ্যে মনে হয় কে যেন বরফ গলিয়ে ঢেলে দিল। ওই স্বর শুনে আমি কখনো ভয়ে কেঁপে উঠি, কখনো আবার আনন্দও হয়। ভয় হলে আমি যে কাজ করতে যাচ্ছি সে কাজটা করি না, আর আনন্দ হলে কাজটা সেরে ফেলি। এতে বরাবরই আমি লাভবান হয়েছি। চলন্ত ট্রেনে টেকো মাথা প্যান্ট শার্ট পরা 50 বছরের মানুষটি চশমাটা ঠিকঠাক বসিয়ে নেন ভারী মুখের খড়গোনাশার উপর। ফোলা গাল, শ্যামলা রং, স্বাস্থ্যবান পুরুষ, রিস্টে করি। কণ্ঠস্বরটি বেশ ভারী। কম্পার্টমেন্টে আলো জ্বলছে, তেমন তেজ নেই। বাইরে জানলা দিয়ে দেখা যাচ্ছে অন্ধকারের সমুদ্র। তার মধ্যে কিছু কিছু আলোর খুদে ভেলা ভেসে বেড়াচ্ছে। দুপাশের বেঞ্চিতে সাকুল্যে 6 জন যাত্রী আমরা। সিঙ্গেল সিটে কেউ নেই, 2 জন যুবক। একজনের চোখ জানলার বাইরে, আলোচনায় অংশ নেয়নি। এটা ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার। হাওড়া ছাড়ার সময় যাত্রী ঠাসা ছিল, তারপর অন্ডাল থেকে সাঁইথিয়া যাওয়ার লাইন ধরতে ফাঁকা হয়েছে। রাত্রিও হয়েছে, 9টার কাছাকাছি। ট্রেনের শব্দ বেজে চলেছে একটানা একঘেয়ে। প্রসঙ্গটা উঠেছে নানান গল্পের মধ্যে অবিশ্বাস্য ঘটনার ব্যাপার আসতে। পৃথিবীতে বহু রহস্যময় ঘটনা আছে যার ঠিকঠাক ব্যাখ্যা মেলে না, আর আশ্চর্য হওয়ার মতো ঘটনা প্রত্যেকের জীবনে একটা না একটা থাকেই। ধুতি পঞ্জাবি পরে রোগা কালো কাঁচা পাকা চুল, খোঁচা দাড়ি, গোফের মুখ, ঠোঁটে বিড়ি নিয়ে তার গায়ের একটা মেয়েকে ভূতে ধরার ঘটনাটা বলেছেন একটু আগে। ভূত বলে কিছু নেই, ওটা রোগ। এবং ভূতের অস্তিত্ব আদপে আছে কিনা ওই নিয়ে কথা হতে হতেই ওই ভদ্রলোক বললেন, তাহলে কথাটা শুনুন। ভদ্রলোকের কণ্ঠে এমন একটা সুর বাজছিল যাকে উড়িয়ে দেওয়া যায় না। ভরাট গলা,
কথা বলার সময় তার চোখ জোড়া স্বপ্নালু হয়ে উঠছিল এবং বলাটার মধ্যে এমনই জোর ছিল যে আমরা কেউ প্রতিবাদ করতে পারছিলাম না। প্রথমেই ডাকটা শুনি কালিতে। বর্ধমান যাবার জন্য স্টেশনের পাশ দিয়ে বয়ে যাওয়া পিচ রাস্তায় দাঁড়িয়ে আছি, মিনি বাস ধরবো। বাসও এলো, আমি উঠতে যাব, অমনি ওই ডাক। অদ্ভুত এই ফ্যাসফ্যাসে আওয়াজ, কানের ভেতর কে যেন বরফ জল ঢেলে দিল। যেও না। বাসটা ছেড়ে দিতে বাধ্য হলাম। বাসটা গিয়েছে 150 কি 200 মিটার রাস্তা। তারপরেই ঘটল দুর্ঘটনাটা। রাস্তার ধারে খাল, বর্ষার জল থই থই করছে। উল্টি খেয়ে জলে পড়ল সেই ছুটন্ত বাস। মারা গিয়েছিল অনেক মানুষ, আহতও হয়েছিল অনেকে। খবরটা কাগজে হয়তো আপনারা দেখে থাকবেন। বলতে পারেন আমি বেঁচে গেলাম পিছনে আমার নাম ধরে ওই ডাকটার জন্য। খুবই অবাক হয়েছিলাম। কি আমায় পিছু ডাকলো অমন করে? কি আমাকে সাবধান করে দিল? এ কি আমার ভেতরের ডাক? তাহলে এমন ভয় পেলাম কেন? তাছাড়া আমার ভেতরের আরেকজন আমির ডাক তো আমার মতোই হবে। আপনি কি ওই আওয়াজটা ছেলেবেলা থেকেই শুনতে পান? এক যাত্রী জিজ্ঞাসা করেন। না না, ঠিক কবে থেকে শুনেছি আমি বলতে পারবো না। তা বেশ কবছর হয়ে গেল। হ্যাঁ, আর একবার আমার মেয়ের বিয়ের ব্যাপারে দুর্গাপুর যাব কিনা ভাবছি। বহরমপুরেও একটা সম্বন্ধ পেয়েছি। বহরমপুরের ছেলেটি সরকারি চাকুরে, নিজেদের দোতলা বাড়ি। তুলনায় দুর্গাপুরের ছেলেটি ডেপুটেশন ভ্যাকেন্সিতে শিক্ষকতা করে, অর্থাৎ বাঁধা চাকুরি নয়। দুর্গাপুরে বাস দুটো বলে শিউরি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। দোনমনো অবস্থা আমার। দুর্গাপুরের বাস আসতেই ওই ডাক। ডাক শুনে এবার সারা শরীর আমার ভরসে ভরে উঠল। কি বলবো, অনুভূতিটার স্বাদ ব্যাখ্যা করা যায় না। যেন সুখের কোনো ঘটনা ঘটেছে আমার। চমৎকার ফুরফুরে মন হয়ে উঠেছে। রোদ গরম কিছুই গায়ে ঠেকছে না। চলে গেলাম দুর্গাপুর। যাওয়াটার মধ্যে যেন আনন্দজনক ব্যাপার লুকিয়ে আছে। দুর্গাপুরে আমি আমার মেয়ের বিয়ে দিলাম, আমি জিতেছি। পরে শুনি ওই যে বহরমপুরের পাত্রটি, ওর অনেক দোষ। ভাগ্যিস বিয়ে হয়নি, মেয়েকে জলে ভাসতে হতো। এই ছেলেটি কিন্তু দারুণ হয়েছে। এখন বিডিও, মেদিনীপুরে আছে। আমার একটা নাতিও হয়েছে। ভদ্রলোক একটা না বলে এখন থামলেন। ট্রেনটাও থামল। কোনো যাত্রী অবশ্য নামলেন না আমাদের কম্পার্টমেন্টের মুখোমুখি বেঞ্চি থেকে। আমাদের কারো মুখে কোনো কথা নেই। ভদ্রলোকের কথা শুনে যাচ্ছি বিস্ময়ে। ট্রেন আবার ছাড়ল। প্যান্ট শার্ট পরা একজন যাত্রী জিজ্ঞাসা করলেন, প্রায়ই এরকম অনুভব হয়? প্রায়ই হলে তো বেঁচে যেতাম মশাই, কোনো দুর্ঘটনায় পড়তে হতো না। যা করতাম তাতেই সাকসেস। তবে এই প্রথম আমি আপনাদের কাছে বললাম। কেন বললাম বলা ভালো হলো কিনা জানি না। মানে এরকম ভৌতিক ব্যাপারে আলোচনা করছেন দেখে আর কি। বেরিয়ে এলো। বাড়িতে কাউকে বলেন? কাকে বলবো? স্ত্রী নেই, একা থাকি। তেমন বন্ধু বান্ধবও নেই। তাছাড়া বেশি কথা বলতে ভালো লাগে না। আজ যে কি হচ্ছে, বক বক করে যাচ্ছে কেমন দেখুন। না, বকবকানি কিসের? এ তো আপনার অভিজ্ঞতার কথা। আমি মশাই বিশ্বাস করি। প্যান্ট শার্ট পরা মধ্যবয়স্ক একজন বলে উঠল, আর কোনো ঘটনা নেই? আছে বই কি। মজার কথা কি জানেন, কোনো কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে ভাবি ডাকটা শুনতে পেলে ভালো হতো। ভয় পেলে থেমে যেতাম, আনন্দ হলে পড়ে ফেলতাম। কিন্তু কোথায় পাবো ডাকটা? তবে হ্যাঁ, বছর দুয়েক আগে ওই ডাকে ভয় পেয়েও অগ্রাহ্য করেছিলাম। সনাতন বাবুকে 10,000 টাকা ধার দেবার সময় দিতাম না ধার। মেয়ের বিয়ে হবে না, তাছাড়া বাড়িটা বিক্রি করেই টাকাটা দেবেন বলেছিলেন। আমার ঘরে এলেন, লিখিত কাগজ করে দেবেন তাও বলেছিলেন। কি যে দুর্মতি হলো, লেখাপড়ার মধ্যে গেলাম না। 10 দিন পরই তোর বাড়ি বিক্রি হবে। সনাতন বাবুকে তো চিনি, অতি সজ্জন ব্যক্তি, ধীর স্থির মানুষ, নিয়মিত গীতা পাঠ করেন, চাকরিও করেন বেশ ভালো, পোস্টমাস্টার। দীর্ঘদিনের পরিচিত বন্ধুজন।
ওর সম্পর্কে কখনো কোনো খারাপ কথা শুনিনি। জানেন, ওই ডাক্তার সনাতনবাবুর ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুনেছিলাম, ভয়ও পেয়েছিলাম। পরের দিনই কি যে হলো, মানুষটার কাকুতি মিনতিতে ভিজে গেলাম, দিয়ে ফেললাম টাকাটা ধার। আর পেলেন না তো? পাবার উপায়ই রইল না। ভদ্রলোক নিরুদ্দেশ হয়ে গেলেন, চারিদিকে ধার দেনা করে মেয়ের বিয়ে দিয়ে পালালেন। বুদ্ধিমান লোক, কিন্তু বাড়িটা তো ছিল না। ওটা আগেই বিক্রি করে বসেছিলেন। মানুষ চেনা বড় কঠিন। ট্রেন ছুটে চলেছে একটানা। ভদ্রলোক বললেন, তবে কি জানেন, সেবার লটারির টিকিট কেটে ওই ডাক শুনতে পেয়েছিলাম। আনন্দে ভরে উঠেছিল বুক। ফলও পেলাম, 50,000 টাকা ওই একবারই। তারপর কতবারই তো টিকিট কাটলাম, ভেবেছে আনন্দ কিংবা ভয় যা হয় হোক, কিন্তু ডাকটা শুনতেই পাই না। আমাকে বারদিনেক বাঁচিয়ে দিয়েছে ওই ডাকটা। আজ বছর খানেক হলো শুনিনি, তবে আজ মনে হচ্ছে ডাকটা একবার শুনতে পেলে ভালো হতো। আপনাদের বলতেও পারতাম শটটা কেমন। তাছাড়া বেশ রাতে দুবরাজপুর স্টেশনে আমি নামবো, বাস তো পাবো না, বাড়ি যাব কি করে? একটা রিক্সা ধরে যাওয়া কি ঠিক হবে? বিপদ হতে কতক্ষণ? হোটেলেই থাকবো ভাবছি। যাওয়া ঠিক হবে কি না, কি হবে না বুঝতে পারছি না। ডাকটা শুনলে আনন্দ হলে নিশ্চিত স্টেশনে কাউকে পেয়ে যাব, ঘরে পৌঁছে দেবে। ভয় পেলে না মশাই, আমি স্টেশন মোড়ে হোটেলে থাকবো, কিংবা ওয়েটিং রুমে। সে না হয় থাকলেন কি লোক পেলেন, কিন্তু এই যে ব্যাপারটা হয়, আপনি কখনো ভাবেননি কেন হয়? কেন ডাক শুনতে পান? হঠাৎই বা ওরকম স্বর আপনার উপকার করতে লেগে পড়ল কেন? ঠিক কথা, ভেবেছি। মানে এই স্বরটা শুনতে পায় একটা ঘটনার পর। অন্ডাল জংশনে আমি অসুস্থ একটা ভিখারিকে বাঁচিয়েছিলাম। 3 দিন অভুক্ত ছিল শুনে হোটেলে নিয়ে গিয়ে ভাত মাছ খাইয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমার সঙ্গে খেয়ে আসার পরই বেচারা ট্রেনে কাটা পড়েছিল। সে কি? আমি স্টেশনে পয়সা মিটিয়ে আসতে দেরি করেছিলাম। গাঁয়ের একজনের সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়, তার মেয়ের বাড়িতে জোর করে নিয়ে গিয়েছিল। যা হোক, ফিরে শুনি একটা লোক কাটা পড়েছে আউটার সিগন্যালের কাছে। আমাকে কে যেন টেনেই নিয়ে গিয়েছিল মৃতদেহটা দেখতে। চমকে উঠেছিলাম, একেই তো আমি খাইয়েছি, এ তো সেই লোক। আপনি ভুল করলেন। ট্রেনের সবকটি যাত্রী এখন তাকালো, পরস্পরকে দেখল। 6 জন ছিল। এই 7ম কখন ট্রেনে উঠেছে, কিন্তু কোনো কথা বলার সাহস কারও হলো না। লোকটার চেহারাও মালুম হচ্ছে না। কম্পার্টমেন্টের আলো বড়ই ক্ষীণ, ওদিকটায় অন্ধকার, চোখে পড়েনি। বুঝলেন, আপনি বললেন করলেন কি জানেন, উপকার করে চার বড়াই করলে ওদের মর্যাদা থাকে না। মর্যাদা না থাকলে কৃতজ্ঞতার প্রশ্ন নেই। ঠিক বলছি তো? লোকটার স্বর কেমন অস্বাভাবিক, ভারী তো বটেই, তবে বহু দূর থেকে যেন ভেসে আসছে, সকলকে মুখ করে দিচ্ছে। যাকে আপনি যাকে ভিখারি বললেন, ওটা বলা ঠিক হলো না। ভদ্রলোক বড়ই বিপাকে পড়েছিলেন। জানেন, কখনকার যে কি হয় বলা যায় না। দিব্যি চলছিল সুখের সংসার, ছেলে মেয়ে বউ, ঘর গরু জমি। না যে কি ভয়ঙ্কর! নদীর বাঁধ ভাঙা দেখেছেন নদীকে নতুন খাতে বইতে, সব ভেসে যেতে। একজন যদি পরিবারের বেঁচে যায়, সে কি মানুষ থাকে? ভিখারি বলে অপমান করবেন না, বলুন এক দুঃখী মানুষ। যাকে হ্যাঁ, স্বরটা আপনি শুনতে চান, দেখুন তো এরকম কিনা। আপনারাও শুনুন। ফ্যাস ফ্যাসে স্বর, কাগজের ঘষ্টানের মতো, কিংবা ঝোড়ো বাতাসে পাক খাওয়ার মতো। খুব কাছে কিংবা বহু দূরে যেন স্বরের মালিক আছে, কিংবা অদ্ভুত কোনো যন্ত্র থেকে স্বর বেরিয়ে আসছে।
মানুষের মুখ থেকে এরকম আওয়াজ কখনোই বেরোতে পারে না। সারা কম্পার্টমেন্টে সেই আওয়াজে যেন আতঙ্ক ছড়িয়ে দিল। তারপর স্বর ছড়াতে ছড়াতে ওধার থেকে যেন একটা অন্ধকার স্তূপই উঠে এলো মানুষের অবয়বের। বলল, এই শেষ, আর কখনো শুনবেন না, গুড বাই। 6 জন যাত্রী মুখ। সপ্তম যাত্রীটি উঠে দ্রুত পায়ে এগিয়ে দরজা থেকে ঝুপ করে বাইরে অন্ধকারে মিশে গেলেন। ট্রেন কিন্তু সমানে ছুটে যাচ্ছে। গল্প বলে ভদ্রলোক অনেকক্ষণ পর বললেন, শেষ। শেষ স্বরে আমার আনন্দই হলো। নিশ্চয়ই পেয়ে যাব লোক। রাত্রিবাস হোটেলে কিংবা ওয়েটিং রুমে করতে হবে না। কিন্তু আমি কি আহাম্য, গল্প বলার লোভে হারাতে হলো একজনকে।